আমাদের আজকের আলোচনার বিষয়ে openhuman.ai এর মূল ধারণাটা বেশ সহজ কিন্তু দারুণ শক্তিশালী। ওরা বলছে ডিজিটাল মানুষদের জন্য একটি অ্যাপ স্টোর। একবার ভাবুন তো, আপনার একজন ডিজিটাল সহকারী আছে যে শুধু আপনার ফোনে বা স্পিকারে ওখানে সীমাবদ্ধ নয়। সে আপনার বাথরুমের স্মার্ট আয়না থেকে শুরু করে গাড়ির ড্যাশবোর্ড, অফিসের কম্পিউটার, এমনকি শপিং মলের কিয়স্ক, সব জায়গায় একই স্মৃতি আর ব্যক্তিত্ব নিয়ে আপনার সাথে কথা বলছে, যেন আপনার একজন সঙ্গী সবসময় আপনার সাথে আছে। এটা কিন্তু আর ভবিষ্যতের কোনো সায়েন্স ফিকশন নয়। আমাদের হাতে থাকা সোর্সগুলো বলছে প্রযুক্তিগতভাবে আমরা এর খুব খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের কাছে তো চ্যাটজিপিটি বা জেমিনির মতো বুদ্ধিমান ব্রেইন আছেই, যা মানুষের মতো করে ভাবতে এবং কথা বলতে পারে। 11 ল্যাবসের মতো টেকনোলজি দিয়ে প্রায় নিখুঁত মানুষের কণ্ঠ তৈরি করা সম্ভব। আর চেহারা, আনরিয়েল ইঞ্জিনের মেটা হিউম্যান দিয়ে এমন জীবন্ত ডিজিটাল মুখ তৈরি করা যায় যা আসল থেকে আলাদা করা প্রায় অসম্ভব। ঠিক তাই, বুদ্ধি, কণ্ঠ আর চেহারা, এই তিনটি বড় ধাঁধার সমাধান তো হয়েই গেছে। কিন্তু একটা বিশাল অংশ এতদিন অনুপস্থিত ছিল, যা এর ডিজিটাল চরিত্রগুলোকে কেমন যেন প্রাণহীন পুতুলের মতো করে রাখত। সেটা হলো স্বাভাবিক নড়াচড়া এবং অঙ্গভঙ্গি। হ্যাঁ, এই ব্যাপারটা কথা বলার সময় আমাদের আবেগ, কথার জোর আর পরিস্থিতি অনুযায়ী যেভাবে হাত পা নড়ে, মুখের অভিব্যক্তি বদলায়, সেই সূক্ষ্ম ব্যাপারটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর আমাদের হাতে থাকা রিসার্চ বলছে openhuman.ai ঠিক এই শেষ বাধাটি দূর করার দাবি করছে। এই শেষ বাধা বা ফাইনাল বটলনেকের প্রযুক্তিগত জটিলতা কিন্তু বিশাল। কারণ কথা এবং অঙ্গভঙ্গির মধ্যে কোনো ওয়ান টু ওয়ান সম্পর্ক নেই। যেমন, আমি এটা করতে পারবো, এই কথাটা আপনি আত্মবিশ্বাসের সাথে বললে আপনার বডি ল্যাঙ্গুয়েজ একরকম হবে, আবার দ্বিধা নিয়ে বললে সম্পূর্ণ অন্যরকম। প্রচলিত যে মোশন ক্যাপচার প্রযুক্তি আছে, ওটা দিয়ে এটা করা অসম্ভব রকমের ব্যয়বহুল, আর রিয়েল টাইম কনভারসেশনের জন্য তো একেবারেই ঠিক নয়। তাই একটা এআই ভিত্তিক সমাধান ছাড়া কোনো উপায়ই ছিল না। তাহলে চলুন এই পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে তার গভীরে প্রবেশ করা যাক। সোর্সগুলো বলছে openhuman.ai এর পুরো ইকোসিস্টেমটা তিনটি প্রধান অংশ নিয়ে তৈরি। সৃষ্টিকর্তা, অর্থাৎ যারা এই ডিজিটাল মানুষ তৈরি করবেন; প্ল্যাটফর্ম, ওপেন হিউম্যান নিজে; আর ব্যবহারকারী, আমাদের মতো সাধারণ মানুষ। তো নির্মাতাদের কথা তো বুঝলাম, তারা দারুণ সব ডিজিটাল চরিত্র তৈরি করবেন। কিন্তু এই সব কিছুকে একসাথে ধরে রাখার জন্য ওপেন হিউম্যান নিজে কি করছে? তাদের প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করে? খুব ভালো প্রশ্ন। ওপেন হিউম্যান নিজে কিন্তু কোনো ডিজিটাল মানুষ তৈরি করে না। তারা অনেকটা রাস্তা, বিদ্যুৎ বা বাজার তৈরির মতো একটা ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো নির্মাণ করে দেয়। তাদের ব্যবসায়িক মডেলটাও খুব পরিচিত, অনেকটা অ্যাপল অ্যাপ স্টোরের মতো। এটা একটা ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম, যেখানে সৃষ্টিকর্তা, ব্যবহারকারী এবং প্ল্যাটফর্ম একসঙ্গে কাজ করে। আর রেভিনিউ শেয়ারিং মডেলটাও একই রকম, 70% সৃষ্টিকর্তার আর 30% প্ল্যাটফর্মের। কিন্তু একটা প্রশ্ন, অ্যাপল বা গুগলের মতো জাইগ্যান্টস বা দানবদের সাথে প্রতিযোগিতায় নামতে হলে এই 70-30 মডেল কি যথেষ্ট? ক্রিয়েটরদের আকৃষ্ট করার জন্য এর চেয়েও ভালো কিছু কি অফার করার প্রয়োজন হতে পারে? এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তবে এখানে ওপেন হিউম্যানের মূল আকর্ষণ শুধু টাকা নয়, বরং টুলস বা সরঞ্জাম। তারা নির্মাতাদের জন্য এমন সব টুলস বিনামূল্যে দিচ্ছে, যা আগে শুধু বড় বড় গেমিং বা ফিল্ম স্টুডিওর কাছে থাকত। এর ফলে একজন ইন্ডিভিজুয়াল আর্টিস্ট বা একটা ছোট্ট স্টুডিওর পক্ষেও বিশ্বমানের ডিজিটাল মানুষ তৈরি করা সম্ভব হচ্ছে। তারা আসলে ডিজিটাল মানুষ তৈরির প্রক্রিয়াটাকেই গণতান্ত্রিক করে তুলছে। দারুণ ব্যাপার। তো একজন সৃষ্টিকর্তা ঠিক কিটি তৈরি করেন? সোর্স অনুযায়ী তারা একটি সম্পূর্ণ ডিজিটাল সত্তা তৈরি করেন, যার মধ্যে তিনটি প্রধান জিনিস থাকে। প্রথমত, ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। এটাকে বলা হচ্ছে একটি LLM এন্ড পয়েন্ট। হ্যাঁ, এলএলএম এন্ড পয়েন্ট শব্দটা একটু টেকনিক্যাল শোনা। সহজভাবে বললে এর মানে হল ডিজিটাল মানুষটার ব্রেন বা মস্তিষ্কটা কোথায় থাকবে সেটা ঠিক করে দেওয়া। সৃষ্টিকর্তা ঠিক করতে পারেন তার ডিজিটাল মানুষটি ওপেন এআই এর GPT-4 ব্যবহার করবে নাকি গুগলের জেমিনাই বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ মডেল। ব্যক্তিত্বটা কেমন হবে, রসিক, গম্ভীর, সহানুভূতিশীল, সেটাও এখানে ঠিক করা হয়। পরিষ্কার হলো। তাহলে ব্যক্তিত্বের পর দ্বিতীয় অংশটা নিশ্চয়ই চেহারা বা অ্যাপিয়ারেন্স। একদম। এটা হলো ডিজিটাল মানুষটির 3D মডেল। তার মুখ, শরীর, পোশাক, চুলের স্টাইল সবকিছু।
আর নির্মাতাদের কাজ সহজ করার জন্য ওপেন হিউম্যান আগে থেকেই কিছু বেস টেমপ্লেট বা মডেল দিয়ে দিচ্ছে। এই মডেলগুলোতে মানুষের মুখের সূক্ষ্মতম অভিব্যক্তি ফুটিয়ে তোলার জন্য যা যা দরকার তার সবই আছে। অর্থাৎ একজন শিল্পীকে একেবারে শূন্য থেকে শুরু করতে হচ্ছে না। এর সাথে ওয়েব ভিত্তিক 3D এডিটর, টেক্সচার পেইন্টারও দেওয়া হচ্ছে। আর তৃতীয় অংশটি হলো আচরণ বা বিহেভিয়ার। আমার ধারণা এইটাই সবচেয়ে জটিল অংশ। ঠিক ধরেছেন। এখানে নির্মাতারা নিয়ম বা রুলস সেট করে দেন। মানে ডিজিটাল মানুষটি বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আবেগ প্রকাশ করবে, ধরুন ব্যবহারকারী রেগে গেলে সে কিভাবে শান্ত করার চেষ্টা করবে বা খুশি হলে কিভাবে উচ্ছ্বাস প্রকাশ করবে, এই সব আচরণের যুক্তি এখানে তৈরি করা হয়। সুতরাং সৃষ্টিকর্তারা শুধু একটা 3D মডেল বিক্রি করছেন না, তারা একটা সম্পূর্ণ অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স ডিজাইন করছেন। সৃষ্টিকর্তাদের ভূমিকা তো পরিষ্কার হলো। এবার আসা যাক প্ল্যাটফর্মের কথায়। সোর্স বলছে এই প্ল্যাটফর্মের 4টি মূল স্তম্ভ আছে। প্রথমটি হলো মার্কেটপ্লেস, যা অ্যাপ স্টোরের মতোই। হ্যাঁ, এটা খুবই সোজা সাপটা। ব্যবহারকারীরা এখানে এসে বিভিন্ন ডিজিটাল মানুষ ব্রাউজ করতে পারবেন, তাদের রেটিং বা রিভিউ দেখতে পারবেন, এমনকি কেনার আগে ফ্রি ট্রায়ালও নিতে পারবেন। এটা একটা দোকানঘরের মতো আর কি। কিন্তু আসল জাদুটা তো পর্দার আড়ালে। দ্বিতীয় উপাদানটি হল এআই মোশন সিনথেসিস ইঞ্জিন। সোর্স বলছে এটাই তাদের সিক্রেট সস বা আসল কারসাজি। অবশ্যই, এটাই সেই প্রযুক্তি যা আমরা শুরুতে আলোচনা করছিলাম, সেই শেষ বাধা দূর করার সমাধান। এই ইঞ্জিনটি ব্যবহারকারীর কথা, কণ্ঠের স্বর এবং লেখার ভেতরের আবেগ এর সব বিশ্লেষণ করে মুহূর্তের মধ্যে বাস্তবসম্মত অঙ্গভঙ্গি তৈরি করে। এক মুহূর্তের জন্য থামতে চাই। সোর্সে উল্লেখ আছে এটা সেকেন্ডের 60 ফ্রেম গতিতে অঙ্গভঙ্গি তৈরি করে, আর এর জন্য সময় লাগে 50 মিলিসেকেন্ডেরও কম। এটার মানে কি? সাধারণ মানুষের জন্য এর মানেটা কি? এর মানে হলো এটা চোখের পলকের চেয়েও দ্রুত। আপনি যখন ডিজিটাল মানুষটির সাথে কথা বলবেন, তার প্রতিক্রিয়া বা নড়াচড়ার মধ্যে কোনো ধরনের দেরি বা ল্যাগ আপনি অনুভবই করতে পারবেন না। কথোপকথনটা হবে একদম স্বাভাবিক, দুজন মানুষের মধ্যে যেমনটা হয়। এটাই এই প্রযুক্তিকে এতটা যুগান্তকারী করে তুলেছে। অবিশ্বাস্য। কিন্তু আমার মতে প্ল্যাটফর্মের সবচেয়ে শক্তিশালী বৈশিষ্ট্য এবং যেটা দিয়ে এটি বাজিমাত করবে সেটা হলো তৃতীয় উপাদানটি, কনটেক্সট সিঙ্ক্রোনাইজেশন সিস্টেম। সোর্সের ভাষায় এক স্মৃতি সব ডিভাইসে। এই সিঙ্ক্রোনাইজেশন ব্যাপারটাই হলো সবচেয়ে বড় আবিষ্কার। কারণ এর ফলে সহকারীটা আর 10টা অ্যাপের মতো থাকে না, যেটাকে খুলতে হয় আর বন্ধ করতে হয়। এটা আমাদের ডিজিটাল জীবনের একটা ছায়ার মতো হয়ে ওঠে, যে ছায়াটা শুধু আমাদের কথা মনে রাখে না, সময়ের সাথে সাথে আমাদের বুঝতেও শুরু করে। প্রযুক্তি আর মানুষের সম্পর্কের ধারণাটাই এখানে বদলে যাচ্ছে। এটা আর কোনো টুল বা যন্ত্র থাকছে না, হয়ে উঠছে একজন অবিচ্ছিন্ন সঙ্গী বা পারসিস্টেন্ট কম্প্যানিয়ন। তাহলে এটা অনেকটা ক্লাউড সিঙ্কের মতো, কিন্তু শুধু ফাইলের জন্য নয়, বরং স্মৃতি আর ব্যক্তিত্বের জন্য। আমার ফোনের গুগল ফটোস যেমন আমার ল্যাপটপেও দেখা যায়, এই ডিজিটাল সহকারীটির স্মৃতিও ঠিক সেভাবেই সব ডিভাইসে ছড়িয়ে থাকবে। কি কি জিনিস সিঙ্ক হয়? প্রায় সবকিছু। আপনার কথোপকথনের ইতিহাস, আপনার পছন্দ অপছন্দ যা সে সময়ের সাথে শিখেছে, আপনার নাম, আপনার পরিবারের সদস্যদের নাম, এমনকি পরিবেশের ডেটাও সিঙ্ক হয়। যেমন এখন কটা বাজে, বাইরের আবহাওয়া কেমন, আপনি বাড়িতে আছেন নাকি অফিসে। এই সমস্ত তথ্য 100 মিলিসেকেন্ডেরও কম সময়ে সব ডিভাইসে সিঙ্ক হয়ে যায়। আর প্ল্যাটফর্মের চতুর্থ উপাদানটি হল মাল্টি প্ল্যাটফর্ম এসডিকেস। এটা কিভাবে কাজ করে? এসডিকে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট হল একগুচ্ছ টুলস যা ডেভেলপারদের কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মের জন্য অ্যাপ তৈরি করতে সাহায্য করে। ওপেন হিউম্যান প্রায় সব কিছুর জন্য এসডিকে তৈরি করেছে। আইওএস, অ্যান্ড্রয়েড, ওয়েব, ডেস্কটপ, এমনকি স্মার্ট ফ্রিজ, আয়না বা গাড়ির মতো আইওটি ডিভাইসের জন্য। এর ফলেই একজন ডিজিটাল সহকারী সব জায়গায় উপস্থিত থাকতে পারে। এই পুরো ব্যাপারটা একজন সাধারণ ব্যবহারকারীর জীবনে কেমন প্রভাব ফেলবে তা একটা উদাহরণ দিয়ে বুঝলে হয়তো সুবিধা হবে। সোর্সে এইমি নামের একটি ডিজিটাল সহকারীর সাথে একজন ব্যবহারকারীর একটি দিনের চমৎকার বর্ণনা দেওয়া আছে। হ্যাঁ, চলুন সেটা দেখা যাক। গল্পটা শুরু হচ্ছে সকাল 7টায় বাড়িতে। ব্যবহারকারী যখন বাথরুমের স্মার্ট আয়নার সামনে দাঁড়ান, সেখানে এইমি ভেসে ওঠে এবং তাকে অভিবাদন জানায়। আর শুধু গুড মর্নিং বলছে না, তাই তো?
সে তো আরও স্মার্ট। ব্যবহারকারীর আগের দিনের ক্যালোরি গ্রহণের ডেটা দেখে সে সকালের নাস্তার জন্য স্বাস্থ্যকর পরামর্শ দেয়। একই সময়ে ব্যবহারকারীর ল্যাপটপেও একটি নোটিফিকেশন পাঠায়, মনে করিয়ে দেয় যে সকাল ৯টায় একটা জরুরি মিটিং আছে। এখানেই দেখুন, সহকারীটা শুধু আপনাকে অভিবাদন জানাচ্ছে না, সে আপনার স্বাস্থ্যের ডেটা এবং ক্যালেন্ডার দুটোই দেখছে। এই বিভিন্ন অ্যাপ আর ডিভাইসের মধ্যে ডেটা সিঙ্ক্রোনাইজেশনটাই হলো আসল জাদু। সে বিচ্ছিন্নভাবে কাজ করছে না, আপনার জীবনের একটা সামগ্রিক চিত্র দেখছে। ঠিক। এরপর সকাল ৮টায় ব্যবহারকারী গাড়িতে উঠলে গাড়ির অ্যান্ড্রয়েড অটোমোটিভ ডিসপ্লেতে সেই একই আবির্ভূত হয়। সে রাস্তার ট্রাফিকের খবর দেয় এবং সকালের কেনাকাটার তালিকা নিয়ে কথা চালিয়ে যায়, যা হয়তো আগের রাতে বাড়িতে বসে শুরু হয়েছিল। কথোপকথনের ধারাবাহিকতাটা দেখুন। তিনটি কাজ দেখিয়ে দেয় এবং ব্যবহারকারী কাজ শেষ করলে তা ট্র্যাকও করে। সে সাধারণ তথ্য দিচ্ছে না, একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করছে। আমার সবচেয়ে ভালো লেগেছে দুপুরের অংশটা। দুপুর 12:30টায় ব্যবহারকারী অফিসের বাইরে একটা বাস স্টপে দাঁড়িয়ে আছেন। তখন ফোনে আমি তাকে জানায় যে তার বর্তমান অবস্থান থেকে মাত্র 200 মিটার দূরে একটি নুডলস রেস্তোরাঁ আছে, যা তার পছন্দের খাবারের তালিকার সাথে মিলে যায়। এটাই হলো অবস্থান সচেতন এবং ব্যক্তিগত পছন্দের ডেটার মেলবন্ধন। সহকারীটি জানে ব্যবহারকারী কোথায় আছেন এবং তার পছন্দ কি। ভাবুন তো, দোকানে গিয়ে আর লিস্ট বের করতে হচ্ছে না বা ফোন দেখতে হচ্ছে না। আপনার পাশে কিওস্কের স্ক্রিনেই আপনার সহকারী আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে শ্যাম্পু কিনতে ভুলে গেলে চলবে না। এটা ছোটখাটো সুবিধা মনে হলেও দৈনন্দিন জীবনের ঘর্ষণ বা ফ্রিকশন অনেকটাই কমিয়ে দেয়। একদম। এরপর সন্ধ্যা 6টায় সুপারমার্কেটে একটি কিওস্কে শুধু কিউআর কোড দিয়ে লগইন করলে স্ক্রিনে এসে কেনাকাটার তলকা দেখায়। আর সবশেষে রাত 8টায় বাড়িতে স্মার্ট টিভিতে ব্যবহারকারীকে স্বাগত জানায় এবং তার পছন্দের জনরা অনুযায়ী সিনেমা দেখার পরামর্শ দেয়। তাহলে সারাদিনে একই 7টিরও বেশি ডিভাইসে উপস্থিত ছিল। প্রতিটি ডিভাইসে কথোপকথনের প্রসঙ্গ এক বিন্দু হারায়নি এবং এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যেতে 2 সেকেন্ডেরও কম সময় লেগেছে। এটা শুধু সুবিধার বিষয় নয়, এটা মানুষ এবং এআই এর মধ্যে একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরির সম্ভাবনা তৈরি করে। যখন একটি এআই আপনাকে মনে রাখে এবং আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে সঙ্গ দেয়, তখন প্রযুক্তির সাথে আমাদের মানসিক সংযোগের ধারণাই পাল্টে যায়। এই বিপুল পরিমাণ ব্যক্তিগত ডেটা যখন সব ডিভাইসে সিঙ্ক হচ্ছে, তখন নিরাপত্তার গোপনীয়তার প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে। এ ব্যাপারে সোর্সগুলোতে কি বলা হয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ওপেন হিউম্যান যে এটা নিয়ে ভেবেছে তা সোর্স থেকেই স্পষ্ট। প্ল্যাটফর্মটি এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করে, যার মানে ওপেন হিউম্যান নিজেও ব্যবহারকারী কথোপকথন পড়তে পারে না। এটি জিডিপিআর বা সিসিপিএর মতো আন্তর্জাতিক ডেটা সুরক্ষা আইন মেনে চলে। আর সবচেয়ে বড় কথা হলো, তারা বলছে ডেটার সম্পূর্ণ মালিকানা থাকবে ব্যবহারকারীর হাতে। ব্যবহারকারী যে কোনো সময় তার সমস্ত ডেটা ডাউনলোড করতে বা মুছে ফেলতে পারবেন। এই প্রযুক্তির দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিটা কি? ওপেন হিউম্যান কি হতে চায় ভবিষ্যতে? সোর্স অনুযায়ী তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যটা বেশ উচ্চাভিলাষী। তারা বলছে আগামী 10 বছরে মানুষ অ্যাপসের সাথে নয়, সত্তা বা বিইংসের সাথে যোগাযোগ করবে। ওপেন হিউম্যান ডিজিটাল মানুষদের জন্য একটি অপারেটিং সিস্টেম হতে চায়। এর মানে হলো আমরা এমন একটি ভবিষ্যতের দিকে যাচ্ছি যেখানে আমাদের ডিজিটাল সহকারীরা অ্যাপের মতো খোলা বা বন্ধ করার জিনিস থাকবে না, বরং আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে, আমাদের ডিজিটাল জগতের সঙ্গী হয়ে উঠবে। ফলে আমাদের আজকের আলোচনার সারসংক্ষেপ করলে যা দাঁড়ায় তা হল openhuman.ai শুধু একটি নতুন চ্যাটবট বা অ্যাভাটার অ্যাপ নয়, এটি ডিজিটাল মানুষদের জন্য একটি সম্পূর্ণ অর্থনৈতিক ও পরিকাঠামো তৈরির চেষ্টা করছে। এটি বুদ্ধি, কণ্ঠ এবং চেহারার মতো প্রযুক্তির মধ্যে যে অনুপস্থিত সংযোগটি ছিল, অর্থাৎ স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত নড়াচড়া, সেটি তৈরি করেছে। এবং এর দুটি সবচেয়ে শক্তিশালী দিক যা একে অন্যদের থেকে আলাদা করে তা হল এআই চালিত মোশন সিনথেসিস, যা মিথস্ক্রিয়াকে জীবন্ত করে, এবং সব ডিভাইসে কনটেক্সট সিঙ্ক্রোনাইজেশন, যা একটি বিচ্ছিন্ন অ্যাপকে একজন অবিচ্ছেদ্য সঙ্গীতে রূপান্তরিত করে। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। আমরা এমন এক ভবিষ্যতের কথা বলছি যেখানে আমাদের ডিজিটাল সহকারীরা শুধু আমাদের নির্দেশ পালন করবে না, তারা আমাদের জীবনের সাক্ষী হয়ে উঠবে। ঠিক তাই। সূত্রগুলো বলছে আমরা অ্যাপস থেকে বিইংস বা সত্তার দিকে যাচ্ছি।
এমন একটি এআই এর সাথে সম্পর্ক তৈরি করার অর্থ কি যে আমাদের সব কথা মনে রাখে, আমাদের পছন্দ অপছন্দ শেখে এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উপস্থিত থাকে। এটা আমাদের একাকিত্ব, সম্পর্ক এবং এমনকি মানব পরিচয়ের ধারণাকে ভবিষ্যতে কিভাবে প্রভাবিত করতে পারে, এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।